এই দাঁত এইটা, এই পাশে একটা, তিনটা দাঁতে আপনার ইনফেকশন হয়ে গেছে। নিজেকে সামাল দিতে পারি নাই। তখন আমার বউ, বাচ্চা, মা, বাবা কারো কথাই মনে ছিল না। এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে। মোহাম্মদ আলী আসগর সুজন, বাউফল, পটুয়াখালী। আমার বাসা বাউফল সদর ইউনিয়ন, গোসিঙ্গা গ্রামে। 5ই আগস্ট আহত হই বংশাল, ঢাকা বংশাল থানার সামনে। তখন বেলা 9:30 বাজে সকাল। আমাদের গন্তব্য ছিল গুলিস্তানে আমরা একত্রিত হয়ে শাহবাগের দিকে যাব। ব্রিজের ঢাল দিয়ে আমরা যখন তাঁতিবাজার মোড় ক্রস করব, তখন আমার সাথে আমার কিছু ছোট ভাই ব্রাদার ছিল কেরানীগঞ্জের। তো অতর্কিতভাবে বংশাল থানার সামনে থেকে আমাদেরকে গুলি ছোড়া হয়। তা আমাদের ওরকম কোনো মুখ্যম ছিল না। আমাদের স্লোগান ছিল একটাই, এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে। এরকম একটা স্লোগান ছিল। তো এই স্লোগানের পরিপ্রেক্ষিতে তারা আমাদের সরাসরি গুলি করে এবং সাথে সাথে 2টা ছেলে নিহত হয়। তো এরপরে আমার এতটা খারাপ লাগছে যে নিজেকে সামাল দিতে পারি নাই। তখন আমার বউ, বাচ্চা, মা, বাবা কারো কথাই মনে ছিল না। তখন ওই ছেলে 2টার কথাই আমার শুধু মনের ভিতরে ছিল যে কেন মারলো, এই প্রশ্নের উত্তর আমি পাইনি। তো তখন আমি মূলত একদম কাছাকাছি যাই বংশাল থানার সামনে। আমি আর পুলিশের দূরত্ব ছিল আপনার 50 থেকে 60 ফিট দূরত্ব। আমাকে 6 রাউন্ড গুলি করা হয়। তো আমার সামনে একটা ছিল আপনার ডাস্টবিন যে ঠেলে ওইটার একটা ট্রলি ছিল। তো যার কারণে আমার গায়ে গুলিগুলো লাগে নাই। প্রত্যেকটা গুলি আইসা আমার ওই ডাস্টবিনের যে ট্রলিটা ওইটার গায়ে লাগছে। এই ফুটেজটা আমার কাছে আছে যদিও। তো লাস্ট মুহূর্তে আমার আরেকটা ছোট ভাই ও আরেকটা ট্রলি নিয়ে আসতেছিল। ট্রলি দুটো আবার বাঁধা ছিল শিকল দিয়ে। তো আমার গায়ে আল্লাহ কিভাবে এত শক্তি দিয়েছে আমি জানি না। ট্রলি শিকল দিয়ে তালা মারা ছিল। তো ওই ট্রলি আমি টান দিয়ে ছিঁড়ে ফেলেছিলাম ওই সময়। কিভাবে ছিঁড়ছি আমি তাও জানি না। তো তখন আমি ওই একটা ট্রলি নিয়ে গেছি, আর পিছন থেকে আমার ছোটো ভাইটা আবার কিছুক্ষণ পরে আবার ওই ট্রলি নিয়ে আমার দিকে যাওয়ার সময়, তখন ওর দিকে তাকানোর সময় আমার এই সাইডে গুলিটা লাগে। একটু অন্যমনস্ক হয়েছি, তখনই আমার গায়ে লাস্ট গুলিটা লাগে। তখন আমি মাটিতে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে জি এইখানে লাগে। এখানে লাগার পরে আমার গলার উপরে প্রায় 15 থেকে 20টা বুলেট লাগে গলায়। হাতের এই হাড্ডির ভিতরে এখনও বুলেট আছে, স্প্লিন্টারগুলো। মাথায় এখনও 19টা স্প্লিন্টার আছে। আমার সামনের যে দাঁতগুলো ছিল, এই দাঁত এইটা, এই পাশে একটা, 3টা দাঁতে আপনার ইনফেকশন হয়ে গেছে। তো এই সামনে থেকে যখন গুলিটা লাগে দাঁত আমার ফেটে গেছিলো। তো এতদিন আমি বুঝতে পারি নাই যে আমার দাঁতগুলোর এই অবস্থা হবে। তো যখন আমি পিজিতে ট্রিটমেন্ট নেই, তারা আমার এক্স রে রিপোর্ট আমার কাছে আছে। তো এক্স রে করে দেখে যে দাঁতের ভিতরে ইনফেকশন হয়ে গেছে। দাঁতগুলো কি গুলির কারণে ভাঙছে? হ্যাঁ, এই একটা সামনে, এই ভিতরে একটা, আর এই পাশে একটা ভিতরে। তো আমার ইনফেকশন হয় এই দাঁতটা এবং এই দাঁতটা, এই 2টা দাঁত আমার ইনফেকশন হয়। তো তারা বলে যে আসলে আপনার দাঁতগুলো উঠে ফেলতে হবে, নাইলে এটা আরও খারাপ দিকে যাবে। তো তখন আমি আমার দাঁতগুলো উঠে ফেলি। তো তারপরে এখন তারা আমাকে যেটা বললো যে এই দাঁতগুলো যদি আমি রিনিউ আবার লাগাইতে চাই, তখন আমার প্রায় 3.5 লাখ টাকার উপরে লাগবে। তো মূলত আমাদের চিকিৎসা যেটা
হওয়ার কথা ছিল সেটা এখন পর্যন্ত আমি পাইনি। আমি মূলত আমার মেরুদণ্ডের হাড়ে যখন আমি পড়ে যাই পিছনে, তখন আমার মেরুদণ্ডের হাড়ের ভিতরে ইটের কুচা ঢুকে পড়ে। ইটের কুচে ঢুকে পড়ার পরে মেরুদণ্ডের হাড় সরে যায়। হাড় সরে যাওয়ার পরে ওই জায়গাটা আমার প্রচণ্ড ব্যথা হয়। মাথার ভিতরে যে স্প্লিন্টারগুলো আছে ওতে মানে আমি রোদ্রে যেতে পারি না। তখন আমার সামনে আপনার মানে মাথা এতটা গরম হয় যে আমি জুনি পোকার মতো দেখি সামনে। খুব ব্যথা করে, অসহ্য যন্ত্রণা হয়। তখন আসলে আমি ডাক্তারের সাথে কথা বলি। ডাক্তাররা বলে যে আসলে এগুলো উঠাতে গেলে নাকি আরও বেশি সমস্যা হয়, তো যার কারণে তারা উঠাচ্ছে না। আর আমার স্মৃতিশক্তি একদমই কমে গেছে, আমি মনে রাখতে পারতেছি না। এটাও বললাম ডাক্তারে, আমাকে প্রায় ঘুমের ট্যাবলেট দিল অনেক, প্রায় 2 মাস আমি টানা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাইছি। তো আমি আমার এক ভাইয়ের সাথে আলাপ করলাম যে ভাই আমি তো এরকম ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুমাইতে পারতেছি না। উনি আমাকে সাজেস্ট করলো, উনি ডাক্তার না যদিও, উনি আমাকে সাজেস্ট করলো যে বেশি ঘুমের ট্যাবলেট খাইস না, চেষ্টা কর ঘুমানোর এমনিতেই। তো তারপর থেকে আমি ঘুমের ট্যাবলেটটা খাচ্ছি না। তো আমার শরীরের ওয়েট কমে গেছে, প্রায় 14 কেজির মতো ওয়েট কমে গেছে। আমার দৈনিকই ওয়েট কমতেছে। তো এ ব্যাপারে আমি আমার ঊর্ধ্বতন যারা আছে তাদেরকে বলেছি। তারা আসলে ওরকমভাবে সাড়া দিচ্ছে না। এখন কেন দিচ্ছে না, কী জন্য দিচ্ছে না আমি জানি না, কিন্তু আমি ওইভাবে সাড়া পাইনি এতদিন। তবু পিজিতে আমার ছোটোখাটো ট্রিটমেন্টগুলো চলতেছিল। এখন যখনই আমার এই কথাটা আমি জানালাম কর্তৃপক্ষকে, তখন তারা আমাকে বলল যে ভাই আমরা তো এত বড় ইয়াটা নিতে পারবো না। তো সেক্ষেত্রে আমার এখন আপাতত টোটালি চিকিৎসা বন্ধ আছে। আমি উপজেলা কি কি চিকিৎসা প্রয়োজন? আমার প্রথমত মাথার চিকিৎসাটা এবং আমার দাঁত এবং মেরুদণ্ড, এই 3টা চিকিৎসা আমার ইমার্জেন্সি দরকার। কারণ আমি আমার পরিবারে আমি একাই কর্মজীবী মানুষ। আমার 3টা ছেলে মেয়ে আছে, বউ আছে, মা বাবা আছে বৃদ্ধ। আপনি আগে কি করতেন? আমি আগে আমার ব্যবসা ছিল, এর আগে আমি একটা চাকরি করতাম। তো চাকরিতে থাকাকালীনই আমি আন্দোলনে যোগ দিই। তো মূল বিষয়টা হচ্ছে যে তারপরে আমাকে ডাক্তার ডাইরেক্টলি বলে দিয়েছে আপনি রোদ্রে যেতে পারবেন না। আর আমি ওই পরিমাণ মানে কাজও করতে পারতেছি না, কোনো জায়গায় আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকতে পারতেছি না। তো আমার উঠে দাঁড়াতে হয়। তো এখন আপনার প্রত্যাশা কি? এখন আমার প্রত্যাশা হচ্ছে আমার দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে একটাই দাবি, অন্ততপক্ষে আমাদেরকে যারা আমরা আহত জুলাই যোদ্ধা আছি তাদের সঠিক চিকিৎসাটা যেন সে দেয়, সঠিক চিকিৎসাটা দেয় এবং তার পরিবারটা কিভাবে চলবে এর একটা বন্দোবস্ত করে দেয়। যেহেতু আমার পরিবারে আমি একা কর্মজীবী, আমি এখন যদি না কাজ করতে পারি, আমার 3টা বাচ্চা, তো এদেরকে দেখাশোনা, লেখাপড়া, এদের খাবার দাবার, আমার মা বাবা আছে বৃদ্ধ, তাদের দেখাশোনা এটা তো আমার করা লাগবে, যেহেতু আমি তাদের ছেলে। যেমন আমি বাংলাদেশের সন্তান, সেহেতু আমার মা বাবার আমাকে জন্ম দিয়েছে, তাদের একটা দাবি আছে আমার কাছে। এখন এখানে প্রাপ্তি বলতে আমার এখন পর্যন্ত আমার প্রাপ্তির খাতাটা শূন্য, টোটালি শূন্য। আমি এখনও আমার পৈতৃক যে সম্পত্তি আছে এবং বাবার যতটুকু ইয়া আছে, ব্যবসা আছে, ওইটা আপাতত যতটুকু পারি বাবার সাথে হেল্প করতেছি। আমি আপাতত 10,000 টাকা করে পাচ্ছি। এ মাসে এখন পর্যন্ত আসে নাই, গেল মাসেরটা এখনও আমরা পাই নাই, হয়তো বা
দিবে। তো আসলে ভাতা নিয়ে আমার তেমন কোনো নাই। আমাদের একটা আহ, কর্ম কর্মের দরকার। আমাদেরকে যদি একটা কর্ম দিয়ে দেওয়া হয় তো দেখা যায় যে ওটা করে খাওয়া যায়। তো তো হতাশা চাকরি কোন বাকরি এখন হতাশার জায়গাটা হচ্ছে আমাদের চিকিৎসাটা আমার হয়নি। আমার চিকিৎসাটা দরকার। আমি এ মর্মে মন্ত্রণালয় আমার উপজেলা বাউফলের ইউনো স্যারের সাথে কথা বলার পরে যতটুকু জানলাম যে এটা আমি মন্ত্রণালয়ে যদি যোগাযোগ করতে পারি তাহলে হয়তো বা কিছু একটা সহযোগিতা পেতে পারি। তো দেখি সামনে কি করা যায় আর কি, এই।